সময়টা ছিল 1933 সাল। আন্দামানের সেলুলার জেল অর্থাৎ কালাপানি জেলে কয়েদিরা 45 দিনের একটি অনশন শুরু করে। এই অনশনে কয়েদিদের 1 দিন 2 দিন এবং 8 দিন হয়ে যায়। খাবার না খেয়ে খেয়ে ওদের শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছিল, আধমরার মতো হয়ে গিয়েছিল ওরা। কিন্তু তবু ওরা এই অনশনকে ক্যান্সেল করে না। অবশেষে 9 দিন পর জেলের যে জেলাররা রয়েছিল ওরা কিছু কয়েদিকে ফোর্স ফিড করানোর চেষ্টা করে, অর্থাৎ জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করে। ওদের নাকের মধ্যে একটি পাইপ ঢুকিয়ে সে পাইপে দুধ, ডিম এবং চিনি মিক্স করে ঢেলে দেয় এবং দুর্ভাগ্যবশত এগুলি ওদের ফুসফুসে চলে যায় এবং অনেক সমস্যা দেখা দিতে শুরু হয় ওদের শরীরে। স্পেসিফিক্যালি নিউমোনিয়া রোগে ওরা আক্রান্ত হয়ে যায় এই ঘটনাটির ফলে। অবশেষে মহাবীর সিং, মোহন কিশোর নামদাস এবং মোহিত মিত্রা এই 3 জন স্বাধীনতা সংগ্রামী মারা যায়। দেখুন, কালাপানি জেলে এমন ধরনের ইনসিডেন্ট কোনো নতুন বিষয় নয়। এমন ধরনের ইনহিউম্যান ইনসিডেন্ট অনেকবারই ঘটেছে এই জেলে। যেমন 1968 এর ঘটনাটিকে দেখুন না কেন। 238 জন প্রিজনার যখন এই জেল থেকে পালানোর চেষ্টা করে তাদের সবাইকে ধরে নেওয়া হয় এবং তাদের মধ্যে থেকে 87 জন প্রিজনারদের ফাঁসি দিয়ে দেওয়া হয় এই জেলে। এখন এগুলি শুনে একটি প্রশ্ন হয়তো আপনার মনে আসতে পারে যে এই জেল থেকে পালানোর ফলে যদি মৃত্যু ঘটার একটি হাই চান্স থাকে তাহলে কেন ওরা চেষ্টা করতে এখান থেকে পালানোর? ওয়েল, এটার সিম্পল আনসার হলো এক্সট্রিম টর্চার। ভারতের সব থেকে ডেঞ্জারাস জেল হলো কালাপানি জেল। এটা এমনিতেই বলা হতো না, কয়েদিদের উপর এমন এক্সট্রিম টর্চার করা হতো যে এই জেলে বেশিরভাগ কয়েদি সেই জেলে বেঁচে থাকার তুলনায় মারা যাওয়া ভালো মনে করত। এবং আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে রুথলেসলি কয়েদিদের টর্চার করা হতো কালাপানি জেলে এবং কারা ছিল সেই কয়েদিরা এবং কিভাবে ভারতের স্বাধীনতায় একটি বড় ভূমিকা পালন করে এই জেল। কিন্তু সবার প্রথমে আপনাকে এটা জানতে হবে যে কিভাবে এই জেলের শুরু হয়, এটার হিস্ট্রি কি। 1700 শতাব্দীর মাঝের দিকে ব্রিটিশ সরকার ভারতের সম্পূর্ণভাবে নিজের পা গাড়ি নিয়েছিল। ভারতের যতগুলি রাজ্য ছিল সেই রাজ্যগুলির সম্পূর্ণ শক্তি ব্রিটিশ সরকারের হাতে চলে আসে। যেমন এই ছবিগুলি দেখুন, এগুলিতে দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্রিটিশ সরকার ভারতের যে প্রিন্সলি স্টেটগুলি রয়েছে অর্থাৎ রাজার দ্বারা যে শাসিত রাজ্যগুলি ছিল সেগুলির সাথে হয়তো যুদ্ধ করে সেই রাজ্যগুলিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বা নয়তো বিভিন্ন ছল কপটের চুক্তির মাধ্যমে সেই রাজ্যকে কবজে করে নেওয়ার চেষ্টা করছে। এবং আমরা যেমন জানি ব্রিটিশ সরকার সক্ষম হয় তাদের এই প্রসেসে। হ্যাঁ, ব্রিটিশ গভর্নমেন্টের জন্য ভারতে রাজ করা খুবই বেনিফিশিয়াল ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট ভারতীয়দের সাথে কি হয় এই ছবিগুলি দেখুন, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে রাস্তায়, ডাস্টবিনের পচা গোলা জিনিসগুলি খাওয়ার জন্য একে অপরের সাথে লড়াই করছে। এটা তো একটি উদাহরণ ব্রিটিশ গভর্নমেন্টের মার্সিলেস ক্রুয়ালিটির। আপনি কি বিশ্বাস করতে পারেন সারা ভারতে রেলওয়ে সিস্টেম তৈরি করে ব্রিটিশ গভর্নমেন্ট? এই ছবিতে যে ব্ল্যাক লাইনগুলি দেখছেন এগুলি সারা ভারতে যে কৃষকরা ছিল তাদের থেকে ফসলগুলি বেআইনি চুক্তির মাধ্যমে হাতিয়ে নেওয়া এবং রাজমহল থেকে স্বর্ণ মুদ্রাগুলিকে লুট করে নেওয়া এবং যখন এনাফ পরিমাণে এগুলি কালেক্ট হয়ে যেত সেগুলিকে এই রেলওয়ে লাইনগুলি দিয়ে সমুদ্রে তটে নিয়ে এগুলিকে ওরা ইংল্যান্ডে পাঠিয়ে দিত, ব্রিটিশদের নিজের আসল দেশে। এখন আপনার সামনে আপনার ঘর থেকে যদি সব জিনিসপত্রগুলি কারিয়ে নিয়ে যাওয়া হয়, আপনি কি চুপ করে বসে থাকতে পারবেন? অবভিয়াসলি না। 1700 শতাব্দীতে অনেক বিপ্লবী ফ্রিডম ফাইটাররা সামনে এগিয়ে আসে ব্রিটিশ সরকারের এই অত্যাচারগুলির বিরোধিতা করার জন্য, এই অত্যাচারগুলি থেকে মানুষজনদের মুক্তি দেওয়ার জন্য। যেমন বীর পান্ডেয়া, কাকাম বোমান, ধীরেন চিন্নামল্লী, কুলি থেভার। বাট এদের মধ্যে একজন প্রমিনেন্ট ফিগার হলো ভাল্লু নিচ্চর, ভারতের প্রথম মহিলা ফ্রিডম ফাইটার এবং রাজা মুথু ভেদুগন্তার স্ত্রী। ভাল্লু নিচ্চরকে ব্রিটিশ সরকার ভেদুগন্তার মৃত্যুর পর রাজমহল থেকে বের করে এবং সম্পূর্ণ রাজ্যকে কবজা করে নেয় ব্রিটিশ সরকার। অপরদিকে ভাল্লু নিচ্চর ভারতের অন্য যে রাজারা রয়েছেন তাদের সাথে মিলিত হয়ে 5000 জনের একটি সৈন্য গঠন করে এবং 1780 সালে ওনার স্বামীর ছিনিয়ে নেওয়া সেই রাজমহল আবার ফিরিয়ে আনে ব্রিটিশদের সাথে লড়াই করে এই 5000 জন সৈন্যকে নিয়ে। এখান থেকে দিনের পর দিন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন ভারতে ফ্রিডম ফাইটারদের সংখ্যা বাড়তে থাকে, ব্রিটিশ সরকার ঘাবড়িয়ে যায় এবং ওরা ভাবে যদি এইভাবে বিপ্লবীদের আটকানো না যায় তাহলে ভারতে ওদের ব্রিটিশ রাজ চালানো সম্ভব হবে না। তাই এই কারণে 1786 সালে ব্রিটিশ সরকার ভারতের আন্দামান দ্বীপে একটি জেল তৈরি করতে শুরু করে, যে ভারতের যে স্বাধীনতা সংগ্রামীরা রয়েছিল তাদেরকে সেই জেলে আটকিয়ে রাখার জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো কেন মেনলি ইন্ডিয়া থেকে এত দূরে সমুদ্রের মাঝে আন্দামানে এই জেলটি বানানো হয়? এর কোনো একটি সিম্পল কারণ হলো যদি কোনো কয়েদি ওই জেলের যে সেল থেকে যদি কোনোভাবে বেরিয়েও যায়, ওরা সেই দ্বীপ থেকে তো যেতে পারবে না, কারণ মেনল্যান্ড ইন্ডিয়া সেই দ্বীপ থেকে 14,000 কিলোমিটার দূরে। এত দূরে কোনো জাহাজ ছাড়া যাওয়া নেক্সট টু ইম্পসিবল। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট প্ল্যান অনুসারে কিন্তু এই জেলটি কাজ করে না। কেন আমি এটা বলছি? বলে দেখুন, আন্দামান দ্বীপের আবহাওয়া খুবই হার ছিল এবং আবহাওয়াতে অনেক উষ্ণতা ছিল। অপর থেকে জেলটি খুবই নোংরা ছিল, ঠিকভাবে মেনটেনও করা হতো না এই জেলটিকে, কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল না। এই সব কারণগুলির ফলে কি হয়, জেলে থাকা যে কয়েদিরা ছিল এদের মধ্যে অনেকেরই ম্যালেরিয়ার মতো ডেডলি রোগগুলিতে আসক্ত হয়ে যেত এবং ওদের বাঁচানো যেত না। প্রচুর কয়েদি মারা যায় সেই সময় সে জেলে এই রোগগুলির
কারণে। এবং ফাইনালি 1789 সালে ওপেন করা সেই জেল 7 বছর পর গিয়ে 1796 বন্ধ করতে হয় ব্রিটিশ সরকারকে। কিন্তু 60 বছর পর ব্রিটিশ সরকার এই জেলটিকে আবার খোলে এবং এটার উপর আরো ভালোভাবে কাজ করে, এটাকে আরো রিবিল্ড করে, নতুন ভাবে এটাকে আরো বড় বানায়। কিন্তু কেন ব্রিটিশ সরকার এটাকে আবার রিওপেন করে? কারণ দেখুন, ওরা ভারতীয়দের একটি সব থেকে সেন্সিটিভ একটি জায়গার উপর আঘাত করে, যাকে প্রোটেক্ট করার জন্য ভারতীয়রা নিজের জীবন দিতেও বিন্দুমাত্র চিন্তা করতো না, এবং সেটা হলো ধর্ম, রিলিজিয়ন। সো 1857 মে মাসের 10 তারিখ কি হয়, দিল্লি থেকে 80 কিলোমিটার দূরে মেরঠের একটি ব্রিটিশ ক্যাম্পে, যেখানে ব্রিটিশ সৈনিকদের সাথে ভারতীয় সৈনিকরাও কাজ করত, সেই ভারতীয় সৈনিকদের গ্রুপে একটি রুমার ছড়াতে শুরু করে। একটি খবর সেই সৈনিকদের কানে কানে ছড়াতে শুরু করে। কি সেই রুমার? সেই রুমারটা ছিল যে ব্রিটিশ সরকার নাকি তখনকার সময়ে ব্যবহার হতো সব থেকে যে একটি পপুলার বন্দুক ছিল এনফিল্ড রাইফেল, সেই এনফিল্ড রাইফেলের যে কার্টেজটা ছিল, সেই কার্টেজটার মধ্যে গরুর চর্বি এবং শুকরের চর্বি দিয়ে সেই কার্টেজটিকে বন্ধ করে। এখানে দেখুন, বন্দুকটিকে লোড করার সময় সে কার্টেজটিকে দাঁত দিয়ে কামড়িয়ে সে বন্দুকটিকে লোড করতে হয়। এবং এখানে আপনি বুঝতেই পারছেন যে ব্রিটিশ সরকার এই ভারতীয় সৈনিকদের ধর্মের বিরুদ্ধে যাওয়ার জন্য এই কার্টেজগুলিকে এইভাবে বানিয়েছিল। এবং যেহেতু সেই ভারতীয় সৈনিকদের মধ্যে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের লোকেরাই ছিল, অবভিয়াসলি ওরা এই ব্যাপারটা নিয়ে খুশি ছিল না। ওই সৈনিকদের মধ্যে ভীষণ ক্রোধের সৃষ্টি হয়। এমনিতে ব্রিটিশ সরকার ব্রিটিশ সৈনিকদের তুলনায় সে ভারতীয় সৈনিকদের অনেক কম বেতন দিত এবং ওদের অনেক হিউমিলিয়েটও করতো এবং অপমানও করতো। তবু ওরা চুপ করে সেখানে কাজ করত। কিন্তু এই কার্টেজের বিষয়টাকে নিয়ে ওরা চুপ করে থাকতে আর পারেনি। সেই সৈনিকগুলি রাস্তায় নেমে পড়ে, ওরা আন্দোলন করতে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে। এবং ব্রিটিশ সরকার এর বিরুদ্ধে গিয়ে 85 জন সৈনিকদের জেল বন্দি করে রাখে এই ভায়োলেন্সটাকে থামানোর জন্য। কিন্তু এদের বন্দি করার ফলে ভায়োলেন্সটা কিন্তু কমে না, আরো বেড়ে যায়। ভারতীয় সৈনিকদের মধ্যে অনেক সৈনিক অনেক ব্রিটিশ অফিসিয়ালদের খুন করে দেয় ক্রোধে এসে। এবং অবশ্যই সেই ভারতীয় সৈনিকরা হয়তো কল্পনাও করতে পারতো না যে ওরা ভারতের প্রথম স্বাধীনতার নীঁভ রাখে। ডমিনো এফেক্ট ক্রিয়েট করে সেই সৈনিকরা। 1857 সালের 10 তারিখ এই ঘটনাটির পর কয়েকদিনের মধ্যে এই খবর সারা ভারতে জায়গায় জায়গায় পৌঁছে যায়, স্পেশালি তৎকালীন বেঙ্গল, বিহার এবং নর্থ ইস্ট। এবং যার ফলে অন্য আরো ব্রিটিশ মিলিটারি ক্যাম্প যেখানে ভারতীয় সৈনিকরা কাজ করত, ওরাও এই আন্দোলনে যোগদান দেয়। ওরাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। সাথে সাথে জেনারেল পাবলিকরাও নেমে পড়ে রাস্তায় ব্রিটিশদের বিরুদ্ধে। এবং এই খবরটা পাওয়া মাত্র অনেক ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামীর উদ্ভব ঘটে। এবং এই ফ্রিডম ফাইটাররাই ব্রিটিশের এই বিরোধী আন্দোলনগুলিকে লিড করত। এবং এখানে এই ঘটনাটি ঘটার অনেক আগে থেকে ব্রিটিশরা এটা জানতো যে এই ফ্রিডম মুভমেন্ট গুলি যে চলছে, এগুলির ব্যাকবোন হলো কিছু স্বাধীনতা সংগ্রামী। এবং এই ফ্রিডম মুভমেন্ট গুলিকে থামাতে হলে এই ব্যাকবোনটিকে আগে ভাঙতে হবে। এবং এখানেই 19 শতকের শুরুর দিকে এই জেলটিকে আবার রিবিল্ড করা হয়, এটাকে বড় বানানো হয় এবং এটাকে এমন ভাবে বানানো হয় যাতে এই জেলের মধ্যে ঢোকানো যে স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে ওদেরকে এমন ভাবে যাতে টর্চার করেছে যাতে এরা ফিজিক্যালি, ইমোশনালি এবং মেন্টালি ভেঙে পড়ে, যেন ওরা আর এই মুভমেন্ট গুলিতে অংশগ্রহণ না করতে পারে। এখন এখানে একটি প্রশ্ন থেকে যায় যে কেন এই জেলকে সেই সময় ভারতের সব থেকে ডেঞ্জারাস জেল বলা হতো। দেখুন, বাই ডিজাইনই এই জেলটা এমন ভাবে বানানো হয় যাতে কোনো কয়েদিকে হাজারবার চেষ্টা করতে হয় এখান থেকে পালানোর কথা চিন্তা করার আগে। এই জেলের ডিজাইনটা খুবই ইউনিক। এই জেল প্যান অফ টাকন কনসেপ্টে ভিত্তি করে বানানো হয়। মানে জেলের সেন্টারে একটি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে 3 তলার কংক্রিটের বিল্ডিং বেরিয়ে আসবে। এখন এই বিল্ডিংটিকে এইভাবে ডিজাইন করার মূল কারণ হলো এই ওয়াচ টাওয়ারে 1জন বা 2জন ওয়াচম্যান থাকবে। সেই ওয়াচম্যান গুলি একসাথে সেই জেলের সব রুমে, সেলে নজর রাখতে পারবে। কোনো কয়েদি যদি বেরোনোর চেষ্টা করে ওরা তৎক্ষণাৎই দেখে ফেলতে পারবে ওদের। এবং যদি ওয়াচ টাওয়ারের সেই ওয়াচম্যান গুলি কোনো কয়েদিকে পালাতে দেখতে নাও পারে, কয়েদিরা ভয় পেয়ে ডরেও বেরোনোর চেষ্টা করবে না। কারণ ওয়াচ টাওয়ারটি এমন ভাবে ছিল যাতে মনে হতো ওয়াচম্যানরা সবসময় ওদের দেখছে। এই ছবিটা দেখুন, এটা দেখে আপনার হয়তো মনে হতে পারে জেলটি এত একটা বড় না, কিন্তু বিষয়টা এমন নয়। এই জেলটি মোট 60টি বিশাল বিশাল উইং রয়েছে এবং প্রত্যেকটি উইং 3 তলার, যেখানে মোট 698টি সেল রয়েছে। বাট এই জেলটিকে কেন অনেকগুলি সেপারেট উইং রূপে ভাগ করে দেওয়া হয়েছে? একটি সিঙ্গেল অ্যাটাচ বিল্ডিং রূপে ট্রেডিশনাল জেলগুলির মতো কেন বানানো হয়নি? সেরকম ভাবেও তো বানানো যেতে পারতো। ওয়েল, দেখুন, এই জেলের বেশিরভাগ কয়েদিরাই ছিল বুদ্ধিমান, শিক্ষিত পলিটিক্যাল প্রিজনার। ওরা যদি একে অপরের সাথে কথা বলতে পারতো, কমিউনিকেট করতে পারতো সহজে, তাহলে ওরা কোনো না কোনো ভাবে এই জেল থেকে বেরোনোর পথ খুঁজে পেতই। বাট যেহেতু এখন জেলের উইং গুলি বলুন বা যে সেলগুলি রয়েছে এগুলি একে অপর থেকে অনেক দূরে, অনেক ডিস্টেন্সে, তাই চিৎকার না করে লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে কথা বলা, কমিউনিকেট করা নেক্সট টু ইম্পসিবল। শুধু এটাই না, মনে করুন কোনো একজন কয়েদি কোনোভাবে জেলের চাবি তাদের হাতে এসে পড়ে, তবু ওরা এখান থেকে বেরোতে পারবে না। কেন? কারণ চাবি পেয়ে গেলেও কয়েদিদের হাত জেলের বাইরের তালা পর্যন্ত পৌঁছাবে না। এই ছবিটা দেখুন, তালাটিকে এমন ভাবে প্লেস করা হয়েছে যার ফলে ভেতর থেকে এই তালায় হাত পৌঁছানো সম্ভব
সম্ভবই না। এখন এগুলি তো হলো জেলের আর্কিটেকচার, জেলের ডিজাইনের কথা, বাট জেলের ভেতরে কয়েদিদের সাথে যে হরিফিক টর্চার করা হতো সেগুলির কথা আপনি ভাবতেও পারবেন। একজন মানুষ আরেকজন মানুষের উপর কিভাবে এমন ধরনের অত্যাচারের কথা চিন্তাও করতে পারে সেটা কল্পনা করাও মুশকিল। ইনি হলেন অনুপ দাশগুপ্তা। অনুপ ইউকে বেসড একটি নিউজ আউটলেট দ্য ইন্ডিপেন্ডেন্টকে এই সব কিছু ডিসক্রাইব করে যে ওনার বাবা সুশীল দাশগুপ্তা, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং যারই ফলে ওনাকে কালাপানি জেলেও বন্দী হতে হয়, কি হয় ওনার সাথে সেখানে, কি কি উনি দেখেছেন সেখানে সেই সময়, তার সবকিছু সুশীল দাশগুপ্তার ছেলে অনুপ এই আউটলেটটিকে বলে। অনুপ বলে যখন তার বাবা সুশীলকে সেখানে নিয়ে যাওয়া হয়, প্রথমে ওনাকে ফোর্স লেবারিং করতে বাধ্য করা হয়। এখন এই ফোর্স লেবারিংটা কি, মানে ওই জেলের যে কয়েদিরা রয়েছে তাদেরকে দিয়ে ডেইলি আধমরা করে দেওয়ার মতো লেবারিং করানো হয়। যেমনকি সুশীলকে 20টি নারিকেল দেওয়া হতো প্রতিদিন এবং সেই নারিকেলের হাস্ক গুলিকে আলাদা করতে বলা হতো এবং এই হাস্ক গুলি দিয়ে এক ধরনের কাপড় বা ফেব্রিক বানাতে কাজে লাগতো। কিন্তু এগুলি আলাদা করতে কোনো ছুরি বা ধারালো কোনো কিছু কিন্তু দেওয়া হতো না, বরং একটি কাঠের হাতুড়ি দেওয়া হতো যেটা দিয়ে নারিকেলের হাস্ক গুলি আলাদা করতে হতো, নারিকেলের উপর বারবার আঘাত করে সেই নারিকেলটিকে নরম করে। বাট দুর্ভাগ্যবশত যদি কোনো কয়েদি দিনের শেষে 1 কিলোর উপর বা 20টি নারিকেলের হাস্ক আলাদা করতে না পারে, তাহলে সেই কয়েদিকে পশুর মতো চাবুক দিয়ে মারা হতো। একজন ফেমাস ফ্রিডম ফাইটার বীরেন্দ্র কুমার ঘোষ, যিনি 10 বছর সে জেলে কাটিয়েছিলেন, উনি বলেন যাদেরকে নারিকেলের হাস্ক আলাদা করতে দেওয়া হতো ওদের জীবন মরণ দিনের শেষে সেই নারিকেলের হাঁসগুলি মাপার সময় টিকে থাকতো। বাট এখন নারিকেলের এই হাঁসগুলি ওই কয়েদিদেরই দেওয়া হতো যারা ভারতের মধ্যে ভেতর ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন ফ্রিডম মুভমেন্টগুলি কন্টিনিউ করত, যারা সরাসরি ব্রিটিশদের সামনে না এসে এই মুভমেন্টগুলি চালাতো, বাট যারা এই স্বাধীনতা সংগ্রামে ফ্রন্ট ফুটে ছিল, যারা লোকজনদের মধ্যে খুবই প্রসিদ্ধ ছিল, ওদের জন্য শাস্তির পরিমাণ আরো অনেক অনেক কষ্টদায়ক ছিল। যেমনকি বীর দামোদর সাভারকর, যিনি 12 বছর সেই জেলে কাটিয়েছিলেন এবং সব থেকে হার্শ কালাপানি জেলের টর্চারের শিকার হয়েছিলেন। বাট এই টর্চারটা ছিল কি, অন্য কয়েদিদের নারিকেলের হাঁসগুলি আলাদা করার পর যে মেইন নারিকেলগুলি থেকে যেত, সেই নারিকেলগুলিকে বিশাল আকারের একটি হামানদস্তার মধ্যে কালেক্ট করে সেটাকে ওই কয়েদিরা চালাতো, যে সাভারকারের মতো হাই র্যাঙ্কের কয়েদিরা ছিল ওদেরকে দিয়ে, এবং এটাকে চালালেই এটার থেকে নারিকেলের তেলগুলি বেরিয়ে আসতো নিচে দিয়ে। প্রতিদিন প্রত্যেক কয়েদিকে 13 কিলোর উপর নারিকেলের তেল এইভাবে বের করতে হতো এবং যে কয়েদি 13 কিলোর উপর তেল এক্সট্রাক্ট করতে পারতো না, ওদের হাত পা বেঁধে চাবুক দিয়ে মারা হতো, যার ফলে অনেক কয়েদি অজ্ঞানও হয়ে যেত। এখন কয়েদিদের উপর এমন কঠোর লেবারিং করানো হতো, এত টর্চার করানো হতো, অ্যাটলিস্ট তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর তো দরকার ছিল, কিন্তু ওরা এটাও করেনি। পুষ্টিকর খাবার তো দূরে থাক, ওদেরকে ভাত বৃষ্টির জলে মিক্স করে দেওয়া হতো, সাথে লবণ, তেল এবং রুটি দেওয়া হতো এবং সবজির নামে জঙ্গলি ঘাস দেওয়া হতো। এখানেই শেষ নয়, এই যে অল্প পরিমাণ খাবারগুলি দেওয়া হতো, এগুলির সাথে মাটি এবং পাথরের কণা মিক্স থাক প্রায় সময়, এবং এই সব খাবারগুলিকে একটা জং ধরা প্লেটের মধ্যে দেওয়া হতো, যা অনেক সময় খাবার খেতে খেতে ওদের শরীরেও চলে যেত সেই জংগুলি, যার ফলে অনেক কয়েদিদের শরীরে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের রোগের সৃষ্টি হতো। বাট এই জেলে সব থেকে একটি কমন রোগ ছিল যা খাবার খাওয়ার ফলে হতো, সেটা হলো ডায়রিয়া। অনেক কয়েদি ডায়রিয়াতে ভুগতো প্রতিদিন এই খাবারগুলি খাওয়ার ফলে। এমন একটি রোগ থাকার ফলে একটি ভালো টয়লেটের ব্যবস্থা থাকা খুবই জরুরি, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এই জায়গাটিতে ওদের শান্তি দেয় না। টয়লেটের নামে 2টি মাটির কলস দেওয়া হতো, যেখানে একটির মধ্যে জল থাকতো আর একটি টয়লেটের জন্য দেওয়া হতো, এবং এই কলসগুলিও এমনিতে দেওয়া হতো না, 2 ঘন্টা আগে গার্ডদের জানানোর পরই 2 ঘন্টা পরে ওরা এই কলসগুলি পেত। এবং যেহেতু ওরা ডায়রিয়ার মতো রোগে ওরা কন্টিনিউসলি ভুগতো, তাই এতক্ষণ অপেক্ষা না করতে পেরে বাধ্য হয়ে যেখানে খাবার খেত, ওরা যেখানে ঘুমাতো সেখানেই ওদের বাধ্য হয়ে টয়লেট করতে হতো। এখন দেখুন, ওদের ঠিকভাবে খাবার দেওয়া হতো না, ওদের পরিষ্কার জায়গাতে থাকতে দেওয়া হতো না, ঘন্টার পর ঘন্টা এমন ধরনের লেবারিং এর মাধ্যমে ওদের টর্চার করা হতো, যার ফলে ওরা ফিজিক্যালি ভেঙে পড়তো এবং খুবই দুর্বল হয়ে যেত ওরা। এবং এটাও বলা হয় যে জেল থেকে যে কয়েদিরা বেরিয়ে আসতো ওদের নাকি 20 থেকে 30% ওজন কমে যেত। বাট ফিজিক্যালের থেকেও সব থেকে ইম্প্যাক্ট পড়তো মেন্টালি, মানসিক ভাবে। ইনি হলেন উলস্কর দত্ত, যিনি ব্রিটিশ বিরোধী বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিজমে ইনভলভ থাকার ফলে ওনাকে কালাপানি জেলে পাঠানো হয় এবং ওনাকে সাভারকারের মতো ওয়েল মিলে তেল এক্সট্রাক্ট করার জন্য দেওয়া হয়। কিন্তু উলস্কর দত্ত মানা করে দেয় এই কাজ করতে। উলস্ক ওদের বলে, আমাদের গ্রামে একটি বলদ গরুও এত তেল বের করতে পারে না, তাই একজন মানুষের পক্ষে এমনটা করা কিভাবে সম্ভব। কিন্তু উলস্কের এই বিরোধিতার ফলে কি হতে চলেছিল ওনার সাথে সেটা হয়তো তিনি কখনো কল্পনাই করতে পারতেন। জোর জবরদস্তি করে ওনার হাত পা শিকল দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়, কয়েক ঘন্টার জন্য নয়, বরং 3 দিন 3 রাতের জন্য। এবং 3 দিনের পর সেই শিকল যখন খোলা হয়, তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। হোশ আসার পর এটা জানা যায় যে উলস্ক দত্ত পাগল হয়ে গিয়েছে, অর্থাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছেন। বাট সব থেকে যে কমন মানসিক প্রেশার কয়েদিদের মধ্যে বেশি দেখা যেত, সেটা লোনলিনেস, অর্থাৎ একা থাকার ফলে হতো। দেখুন, জেলটি এমন ভাবে বানানো হয় যাতে কোনো কয়েদি একে অপরের সাথে কথা না বলতে পারে, চিৎকার
চিৎকার না করলে এক সেল থেকে আরেক সেলে আওয়াজ পৌঁছায় না, এবং কোনো কয়েদি যদি চিৎকারও করতো তাদের চাবুক দিয়ে মারা হতো। অনেক কয়েদি কোনোভাবে এই সব মুশকিল এবং শারীরিক টর্চার গুলিকে সহ্য করে এট দি এন্ড 9 থেকে 10 বছর পর এই জেল থেকে বেরিয়ে আসতে পারতো। কিন্তু সবার পক্ষে এমনটা হতো না। অনেক কয়েদি সহ্য না করতে পেরে আত্মহত্যা করে নিত। যেমন এদের মধ্যে দুইজন হলো ইন্দু ভূষণ রয় এবং নারিন্দন সিং। এরা জেলের পিছের উপরে যে জানলাটি রয়েছে সেই জানলাটির মধ্যে তাদের শরীরের কাপড় বেঁধে ফাঁসি দিয়ে দেয় এবং তাদের মৃত্যু ঘটে। এবং এমন ধরনের ইনসিডেন্ট কোনো নতুন বিষয় ছিল না। অনেক কয়েদি এইভাবে নিজের জীবন দিয়ে দিত, এবং এখানেও সেই নিষ্ঠুর ব্রিটিশরা সেই মৃতদেহগুলিকেও তাদের ধর্ম অনুসারে ক্রিয়াকরণ করতো না, বরং ওরা সেই মৃতদেহগুলির সাথে একটি বড় পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিত। কিন্তু একটি কথা আছে যে খারাপ সময়ের পর একদিন না একদিন ভালো সময় আসে। ভিডিও শুরুতে আমি যে আপনাদের 1933 এর যে হাঙ্গার স্ট্রাইকের কথা বললাম, যেটা কয়েদিদের যারা চালানো হয়েছিল, হ্যাঁ সেই হাঙ্গার স্ট্রাইকে 2 জন ব্যক্তি অবশ্যই মারা গিয়েছিল, কিন্তু তাদের জীবন কিন্তু বৃথা যায়নি। জেলের যে বাকি কয়েদিরা ছিল ওরা এই অনশনকে কন্টিনিউ করে চালিয়ে যায়। এই অনশনকে ওদের মৃত্যু আসতে পারে এটা জানা সত্ত্বেও কয়েদিরা ক্লিয়ারলি বলে দিয়েছিল ওদের ডিমান্ড গুলিকে যদি পূরণ না করা হয় তাহলে তারা এই হাঙ্গার স্ট্রাইকটাকে ভাঙবে না। যেমন পলিটিক্যাল প্রিজনার রূপে দেখতে হবে, ওরা কিন্তু ক্রিমিনাল নয়। ভালো পুষ্টিকর খাবার দিতে হবে, ওদের স্নান করার জন্য সাবান দিতে হবে, এইভাবে টর্চারিং লেবারিং করানো যাবে না, পড়াশোনা করার জন্য বই দিতে হবে, টয়লেটের ব্যবস্থা ঠিক করতে হবে, এমন আরো অনেক ধরনের ডিমান্ড করা হয় ওদের দ্বারা। বাট অবভিয়াসলি ব্রিটিশরা এগুলিকে প্রথমে মানতে রাজি ছিল না। জেলের মধ্যে যে জলের কলসটি ছিল সেই জলের কলসের জল বদলে এটার মধ্যে দুধ দিয়ে দেওয়া হয়, এই আশাতে যাতে ওরা এই দুধ পান করে তাদের হাঙ্গার স্ট্রাইকটা থামিয়ে দেবে। সুশীল এটা দেখে নার্ভাস হয়ে যায় এবং তার পাশের সেলের ডক্টর নারায়ণ রায়কে জিজ্ঞাসা করে কি করবো এখন আমি। নারায়ণ সুশীলকে বলে তুমি কি কখনো ফুটবল খেলোনি, লাথি মারো এটা। সুশীল এবং নারায়ণ রায় এই দুধের কলসকে লাথি মেরে ফেলে দেয়, এবং এগুলি দেখে অন্য সেলের কয়েদিরাও সেই একই কাজ করে। জেলের মধ্যে দুধের প্লাবন এসে করে, জেলের ফ্লোর দুধে সাদা হয়ে যায়। অবশেষে বাধ্য হয়ে ব্রিটিশ সরকারকে এদের কিছু ডিমান্ডকে মানতে হয়। পরে 1937 সালে এমন ধরনের হাঙ্গার স্ট্রাইক আবার ঘটে এবং শেষে ওদের সব ডিমান্ডকে মেনে নেওয়া হয় যেগুলি আগে পেন্ডিং ছিল। এরই মধ্যে কি হয় যে কালাপানি জেলের টর্চারের খবরগুলি মেইনল্যান্ড ইন্ডিয়াতেও পৌঁছাতে শুরু করে। লোকজনও জানতে পারে অনেক কিছু এই জেলের টর্চার গুলির ব্যাপারে, এবং ওরা এগুলির অনেক বিরোধিতা করে মেইনল্যান্ড ইন্ডিয়াতে ব্রিটিশদের সামনে। এবং ঠিক সেই বছরই 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি এই বিষয়টার উপর ডাইরেক্টলি ইন্টারভিউ করে এবং ব্রিটিশদের সামনে একটি এগ্রিমেন্ট রাখে যে এই জেলের যে কয়েদিরা রয়েছে ওদের মেইনল্যান্ড ইন্ডিয়াতে নিয়ে আসতে হবে, এবং এদের এই ডিমান্ডকে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে মানে। এবং 1938-এ এই জেলের সব কয়েদিরা মেইনল্যান্ড ইন্ডিয়াতে ফিরে আসে আবার, এবং অবশেষে 1939 সালে এই জেলকে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই জেলটিকে একটি মিউজিয়ামে পরিবর্তন করে দেয় ভারত সরকার, এবং সুশীলের ছেলের মতো অনুপ এবং যে কয়েদিদের পরিবারের সদস্যরা রয়েছে ওদের সেই জেলের অর্থাৎ সেই মিউজিয়ামের চালানোর দায়িত্ব দিয়ে দেয় চাকরি রূপে।